বিষকন্যা আপনার নাম করতেই আমি তাকে হত্যা করে দ্রুত ঘোড়ায় চড়ে পালিয়ে এলাম। আপনার কোনো চিন্তা নেই মহারাজ। তুমি ঠিক কাজই করেছো, কিন্তু আমার দুশ্চিন্তা আরো বাড়ল। আমরা দুজনে দুজনকে শত্রু হিসেবে চিনলাম, কিন্তু আমাদের কারোর হাতেই কোনো প্রমাণ নেই। আমাদের দুজনকেই এখন ওই সৌহার্দ্যের মুখোশ পরে ঘুরে বেড়াতে হবে। আমি মহারাজা প্রতাপ রুদ্রদেব আমার সেনাপতিকে আমি বরখাস্ত করতে পারি না, তাতে প্রজারা অসন্তুষ্ট হবে। তারা ভাববে রাজ্যের সেনাপতি, উপরন্তু আমার শ্যালক, তার প্রতি আমি এই অবিচার কেন করলাম? রাজনীতির গোলক ধাঁধা বড়ই জটিল কিছু, কিন্তু গোবিন্দ বিদ্যাধরকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। আমার ভয়, গড় মন্দারণ অধিকার করার পর সে যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, আর গৌড়েশ্বরের সৈন্যরা যদি তার সঙ্গী হয়, তাহলে তো আমাদের সমূহ বিপদ। তার ফল আমাদের পক্ষে মারাত্মক হতে পারে। এর একটা প্রতিবিধান বের করতেই হবে। ঠিক আছে, তুমি এখন যাও। আর হ্যাঁ, রাজপুত্র বীরভদ্রকে একবার সংবাদ দিও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। এসো এসো বীরভদ্র, অত্যন্ত সংকটে পড়ে তোমাকে ডেকে পাঠাতে বাধ্য হলাম। জানি তুমি আহত, রণক্লান্ত। আমি সম্পূর্ণভাবে সুস্থ পিতা, আদেশ করুন। একটি অত্যন্ত কঠিন কাজের দায়িত্ব তোমাকে দিতে চাই। উৎকল সিংহাসনের ভাবী উত্তরাধিকারী হিসেবে সিংহাসন নিষ্কণ্টক করতে এই কাজ তোমায় করতে হবে। বলুন কি করতে হবে। একদল দ্রুতগামী অশ্বারোহী সৈন্য নিয়ে আজ রাত্রেই তোমাকে গড় মন্দারণের উদ্দেশ্যে রওনা হতে হবে। মূল সৈন্যবাহিনী নিয়ে আমি তোমার পেছনে থাকব। কিন্তু পিতা, গড় মন্দারণ অধিকার করার জন্য আপনি তো মাতুলকে পাঠিয়েছিলেন, তাহলে আমি কেন? তাহলে তোমাকে সত্যি কথাটা খুলেই বলি পুত্র, তোমার এই দুঃসম্পর্কীয় মাতুলটিকে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তার লোভ, উচ্চাকাঙ্ক্ষা ক্রমশ ওই উৎকল সিংহাসনের পক্ষে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমার ভয়, গড় মন্দারণ অধিকার করার পর সে যদি গৌড়েশ্বরের সাহায্যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, তাহলে তাহলে তার ফল অত্যন্ত মারাত্মক হতে পারে আমাদের পক্ষে। গুরুজনদের সম্পর্কে কটু বাক্য বলা শোভন নয়, তবুও রাজপুত্র হিসেবে বলছি, মাতুলের চালচলন ইদানিং যথেষ্ট সন্দেহজনক বলে আমার মনে হয়েছিল। আপনি বলুন আমায় কি করতে হবে। গোবিন্দ গড় মন্দারণের উদ্দেশ্যে রওনা হয়েছে হস্তি বাহিনী নিয়ে, তাই আমি তোমাকে বলছি অশ্বারোহণে সেই দিকে রওনা হতে, এবং তুমি যাবে জঙ্গলের শুঁড়ি পথে। তাহলে গোবিন্দের অনেক আগেই তুমি মন্দারণে পৌঁছতে পারবে। আমার মনে হয় ওই অরক্ষিত দুর্গের লস্কর রামচন্দ্র খান তোমার কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না। সহজেই তুমি দুর্গ অধিকার করতে পারবে। দুর্গ অধিকার করে দুর্গের গুরুত্বপূর্ণ স্থানগুলি প্রথমেই করায়ত্ত করবে, আর খুব সাবধানে থাকবে, দেখবে যাতে গোবিন্দ কোনো মতেই দুর্গের দখল নিতে না পারে। আমি সেখানে থাকবো, প্রয়োজনে সৈন্য নিয়ে তোমাকে সাহায্য করব। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে পুত্র। আশা করি জগন্নাথের কৃপায় এই যুদ্ধে আমরা সহজভাবেই জয়ী হব। এবার আমাকে বিদায় দিন। রাত্রি দ্বিপ্রহরের পূর্বেই রওনা হয়ে আমরা গড় মন্দারণের পথে পৌঁছে যাব। প্রণাম পিতা।
জয়ী হও। দুর্গাধিপতি, আত্মসমর্পণ করুন। উৎকল সৈন্য চতুর্দিক থেকে আপনাদের দুর্গ ঘিরে ফেলেছে। অবরুদ্ধ হয়ে অনাহারে মরার চেয়ে আত্মসমর্পণ করুন, না হলে আমাদের গজবাহিনী ভেতরে ঢুকে পড়বে, আর গজবাহিনীর পায়ের তলায় পিষে সৈন্যরা মারা যাবে। তাদের মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন। এখনো সময় আছে, আত্মসমর্পণ করুন। দরজা খুলুন। কোনো সাড়া শব্দ নেই, মনে হচ্ছে ঈদের মতো দুর্গে সেদিয়ে গেছে। আমার তো মনে হয় না। আমি যা সংবাদ পেয়েছি তার থেকে জেনেছি যে সীমান্ত লস্কর রামচন্দ্র খান কাপুরুষ নন। এর পেছনে নিশ্চয়ই কোনো খেলা আছে। সে যাই থাক, দুর্গ আমাদের জয় করতেই হবে সেনাপতি। সৈন্যগণ, তৈরি হও। শাল কাঠের গুঁড়ি দিয়ে হাঁটো। কি রাজপুত, তুমি এখানে? হ্যাঁ সেনাপতি, আমি। এই অভিযানের সেনাধ্যক্ষ আমি। আমাকে না জানিয়ে তোমার এভাবে দুর্গ আক্রমণ করাটা উচিত হয়নি। যদি কোনো অঘটন ঘটে যেত, তোমার পিতাকে কি জবাব দিতাম আমি? কেন? আমার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো সন্দেহ আছে? না রাজপুত্র, তা ঠিক নয়। কিন্তু তোমার পিতা সবসময় আমায় বলেন তোমায় রক্ষা করতে। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী তো তুমিও জানো। হ্যাঁ মাতুল, আমি জানি যে আমি কোনোদিন উৎকল সিংহাসনে বসতে পারবো না। তবু আমি যুদ্ধে আসি। কেন জানেন? কারণ আমি স্বপ্ন দেখি বীরের মতো মৃত্যুর। আর কোন বীর চায় না যে তার মৃত্যু হোক গৌরবের? শত্রুর সঙ্গে যুদ্ধ করতে করতে যদি শত্রুর হাতে প্রাণ যায়, তাহলে সেই মৃত্যু হয় গৌরবের। আর এমনি করেই হয়তো হঠাৎ একদিন অতর্কিতে একটা তীর এসে বিদ্ধ আমার বুকের ঠিক মাঝখানে। না পুত্র, না, এ কথা বলো না। দেখো, আমি শুধুমাত্র উৎকল সেনাপতি নই, আমি তোমার মাতুলও বটে। তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে দিদির সামনে কি মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো আমি? মহারাজকে বা কি বলবো? মহারাজই তো আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করতে, অতর্কিতে দুর্গ আক্রমণ করতে। মহারাজ বলেছেন? হ্যাঁ মাতুল, আপনার গজবাহিনী আমার অশ্বারোহী বাহিনীর তুলনায় ছিল অনেক বেশি শ্লথ। তাই আমার প্রতি নির্দেশ ছিল আগে দুর্গ আক্রমণ করার। আর পেছনে তো আপনার মতো দক্ষ সেনাপতি ছিলেনই, আর মহারাজ স্বয়ং ছিলেন মূল সেনাবাহিনী নিয়ে। উদ্দেশ্য ছিল একটাই, যদি আমাদের প্রতি কোনো তীব্র আক্রমণ হতো, তাহলে এই ত্রিমুখী যুদ্ধে আমরা কিন্তু সহজেই জয় হতে পারতাম। সত্যি কোনো প্রতিরোধের সম্মুখীন হওনি তো? হ্যাঁ মাতুল, হয়েছিলাম। সীমান্ত লস্কর রামচন্দ্র খান হঠাৎ আমাদের উপর তীব্র আক্রমণ হেনেছিলেন, কিন্তু জগন্নাথ দেবের কৃপায় আমরা সহজেই সেই যুদ্ধে জয় হয়েছিলাম। এখন উৎকল সাম্রাজ্যের অধীনে এসছে গড় মান্দারণ। আসুন সেনাপতি, সদ্য জয়প্রাপ্ত এই দুর্গে আপনার সুস্বাগত। না, তোমরা নয়। এই দুর্গের বাইরে আমার সৈন্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলো করায়ত্ত করেছে। তোমরা বাইরে থেকে পাহারা দাও। এর অর্থ? এত বড় দুর্গ, অথচ বিশ্রাম নেওয়ার জায়গার বড়ই অভাব। তাই আপনার সৈন্যদের আমি বাইরেই বিশ্রাম নিতে বলেছি। আপনার কোনো আপত্তি নেই তো সেনাপতি? আসুন।
দেখি মহারাজ, আপনি? এসো গোবিন্দ, এসো। তোমার অপেক্ষায় পুত্রের হাতে বন্দী হয়ে বসে আছি। সে কি মহারাজ, কেন? না, তোমাকে ঠিক বিশ্বাস করতে পারলাম না গোবিন্দ। আচ্ছা, মনে আছে তোমাকে আমি নিজের হাতে অসি চালনা শিখিয়েছিলাম? আর আজ সেই অসিটা তুমি আমারই কণ্ঠে এসে ধরলে। মহারাজ, আপনি কি বলছেন? আমি তো... না 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 না, আমি ওই খাপেবদ্ধ অসিটার কথা বলছি না। আমি বলছিলাম বিশ্বাসঘাতকের অদৃশ্য ছুরিটার কথা, যেটা তুমি আমার পাঁজরে বসাতে চেয়েছিলে। দেখো গোবিন্দ, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতার অনেক কাহিনী ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে। আবার সেখানে এও লেখা রয়েছে যে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। হ্যাঁ, ক্ষমা ছিল যদি তুমি বিদ্রোহী হতে। আজ মানুষের দরবারে তোমাকে ছেড়ে দিলেও জগন্নাথ দেবের দরবারে তোমার কিন্তু কোনো ক্ষমা নেই। মহারাজ, মহারাজ, আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য আপনি আমাকে... থাক, আমি সব জানি। সব না জানলে এত বড় উৎকল সাম্রাজ্যের অধিপতি হওয়া যায় না। গোবিন্দ, সিংহাসনের বড় লোভ তোমার, তাই না? যদি সিংহাসনে বসতে তাহলে বুঝতে পারতে কত কণ্টকাকীর্ণ এই সিংহাসন। আর শেষে কিনা তুমি যবন রাজার সাহায্য চাইলে। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, ভেবেছিলে হোসেন শাহের সাহায্য নিয়ে গজপতির মাথার গজমণি তুমি গুপ্ত পথে হরণ করবে? তুমি মূর্খের স্বর্গে বাস করছো গোবিন্দ। আমি নই মহারাজ, আপনি আমাকে গুপ্ত হত্যা করতে চেয়েছিলেন। আপনার নির্দেশে বিষকন্যাকে প্রেরণ করা হয়েছিল মহারাজ। প্রমাণ করতে পারবে তুমি? না মহারাজ, পারবেন না। ঠিক যেমন করে আপনি পারবেন না আমার বিশ্বাসঘাতকতাকে প্রমাণ করতে। মহারাজ, আমাকে প্রকাশ্যে হত্যা করলে প্রজা বিক্ষোভ অবশ্যম্ভাবী মহারাজ। জানি, সেই জন্যই তোমাকে মারতে চাই না আমি, কিন্তু শাস্তি তোমাকে পেতেই হবে। গোবিন্দ, তোমার কূটনীতি, যুদ্ধনীতির আমি আজও প্রশংসা করি। তাই তোমাকে একটু আমি অন্যরকম শাস্তি দিতে চাই, কঠিন শাস্তি। তোমার আমি দায়িত্ব আর একটু বাড়িয়ে দিলাম। শুধু প্রধান সেনাপতি নয়, আজ থেকে তোমাকে আমি কটক দুর্গের দুর্গাধিপতি নিযুক্ত করলাম। এখন থেকে আজীবন তুমি গজপতি রাজবংশের, সূর্য বংশের রক্ষক হিসেবে কাজ করবে। হ্যাঁ মহারাজ। বীরভদ্র, পিতা, দরজাটা খুলে দাও। এসো গোবিন্দ। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করো, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তুমি সূর্য বংশের রক্ষা করবে, আর কোনোদিন বিদ্রোহের চেষ্টা করবে না। বিনিময় পাবে উৎকল রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশের 50টি গ্রামের নিঃশুল্ক অধিকার, আর সেই সঙ্গে রাজসভায় তোমার মর্যাদা বৃদ্ধি হবে। শপথ করো। আমি দেবতার নামে শপথ করে বলছি, আমি উৎকল সিংহাসনের প্রতি দায়বদ্ধ থাকব। আমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করব না। এখন তুমি রাজধানীতে ফিরে যাও, নতুন করে ঢেলে সাজাও কতক দুর্গকে। যথাজ্ঞা মহারাজ। আমি আজই কটক অভিমুখী যাত্রা শুরু করছি। প্রণাম।
একই পিতা, আপনি বিশ্বাসঘাতককে শাস্তি না দিয়ে ছেড়ে দিলেন, কটকের মতো গুরুত্বপূর্ণ দুর্গের অধিপতি করে পদমর্যাদা বৃদ্ধি করলেন। বৎস বীরভদ্র, তুমি বীর, কিন্তু এখনো তুমি নাবালক। একটা কথা সব সময় মনে রাখবে, রাজনীতির অন্ধ অলিন্দে বাহুবলের চেয়ে বাক্যবল, বুদ্ধিবল অনেক বেশি প্রয়োজনীয়। আপনার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না। দেখো, গোবিন্দ বিদ্যাধর উৎকলবাসীর খুব কাছের মানুষ। সে বীর, সে ধার্মিক। তাকে প্রকাশ্যে কোনো শাস্তি দিলে তার কুপ্রভাব সাধারণ জনগণের ওপর পড়বে। তাই তাকে এমন শাস্তি দিলাম যাতে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। আপনি কিন্তু হেঁয়ালি করছেন পিতা। কটক দুর্গের অধিপতি করে আমি গোবিন্দ বিদ্যাধরের ডানাটা আসলে ছেঁটে দিলাম। লোকে জানবে সেনাপতির পদমর্যাদা বৃদ্ধি করা হলো, কিন্তু ভুল জানবে, যে ভুল তুমি ভেবেছ। আসলে গোবিন্দ বিদ্যাধরের সমস্ত ক্ষমতাকে আমি ওই কটক দুর্গের মধ্যেই সীমাবদ্ধ করে দিলাম। যুদ্ধে ওকে আমি আর কোনোদিনই পাঠাবো না। কিন্তু সেনাপতিকে কটক দুর্গের মতো গুরুত্বপূর্ণ জায়গার অধিপতি করা কি ঠিক হলো? যদি সেখানে বসে গোপনে কোনো বিদ্রোহ ছক কষে? তুমি কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না পুত্র? লোকে বলে উৎকল রাজ 10টা চোখে দেখেন এবং 10টা কানে শোনেন। তোমাকে ছোটবেলায় সেই হাতির স্বভাবের কথা শিখিয়েছিলাম, মনে আছে? হাতি বাতাসে বিপদের ঘ্রাণ পায়, গজপতিও তাই। ওই কটক দুর্গের গোল পরীক্ষার মধ্যে বসে ভই গোবিন্দ বিদ্যাধর কি ভাবছে তার সন্ধান থাকবে আমার এই তর্জনীর ডগায়।